সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং ভালো আছো। প্রতিদিনের মতো আমি তোমাদের জন্য আজকে একটা নতুন সৃজনশীল প্রশ্ন নিয়ে সামনে আসলাম। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তোমাদের খুব কাজে লাগবে। কথা না বাড়িয়ে আসি আজকের সৃজনশীল প্রশ্ন। আমি পরে নেই সৃজনশীল প্রশ্নটা একটু পরে নেই। এখানে বলা আছে, দেখো এখানে একটা দর্পণ দেওয়া আছে। এই দর্পণটা হলো তোমার অবতল দর্পণ, কারণ প্রতিফলক পৃষ্ঠ নিচু, অবতল দর্পণ। এই পিটাকে বলা আছে মেরুবিন্দু, আর এফটাকে বলা আছে প্রধান ফোকাস, আর সিটা হলো বক্রতার কেন্দ্র। এখানে দেখো এবি একটা হচ্ছে বস্তু, এর দৈর্ঘ্য হলো 2 মিলিমিটার, আর পিএফ ইকুয়াল 30 সেন্টিমিটার। এখানে পিএফ বলতে বোঝাচ্ছে এখানে মেরুবিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, তার মানে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব এখানে বলা আছে 30 সেন্টিমিটার। বলা হলো প্রধান ফোকাস কি, দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথের নিয়ম, আর রশ্মিচিত্র অঙ্কন করে প্রমাণ করো পিসি ইকুয়াল 60 সেন্টিমিটার। রশ্মিচিত্র অঙ্কন করে প্রমাণ করো পিসি ইকুয়াল 60 সেন্টিমিটার। আর এবি বস্তুকে অসীমে রাখা হলে প্রধান ফোকাসে, এবং প্রধান ফোকাসে রাখা হলে অসীমে বিম্ব গঠিত হয়। গাণিতিকভাবে বিশ্লেষণ করে, এটাকে দেখাবো কিভাবে, গাণিতিকভাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রধান ফোকাস কি, আমরা এটা জানি। প্রধান ফোকাস কি, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, অথবা প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বলে মনে হয়, তাকে বলা হয় প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। এটা যদি আমরা বলি অবতল দর্পণ, এটা যদি বলি প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, অথবা প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বলে মনে হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। এটা যদি বলি আমার প্রধান অক্ষ, এটা হলো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হলো। প্রতিফলনের পর দেখো এটা এই পথে যায়, তাহলে এখানে প্রধান অক্ষকে ছেদ করে নাই, কিন্তু এটা বর্ধিত করলে প্রধান অক্ষের এফ থেকে যাচ্ছে বলে মনে হয়। এই এফটাকে বলি আমরা প্রধান ফোকাস। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, অথবা প্রধান অক্ষের যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বলে মনে হয়, তাকে বলি আমরা প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। আর মনে রাখি যে অবতল দর্পণের প্রধান ফোকাস বাস্তব বিন্দু, আর উত্তল দর্পণের প্রধান ফোকাস অবাস্তব বিন্দু। অবতল দর্পণের প্রধান ফোকাস বাস্তব বিন্দু বা সৎ বিন্দু, আর উত্তল দর্পণের প্রধান ফোকাস অবাস্তব বিন্দু বা অসৎ বিন্দু। ঠিক আছে, এরপরের প্রশ্নটা দেখো, দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথের নিয়ম। দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথের নিয়ম, দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথের বা প্রথম নিয়মটা বলা হচ্ছে যে কোনো আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, খেয়াল করো, কোনো আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, এটা হলো প্রধান অক্ষ, এটা হলো প্রধান অক্ষ, এটা হলো প্রধান ফোকাস, এটা হলো বক্রতার কেন্দ্র, এটা হলো প্রধান ফোকাস, আর এটা হলো বক্রতার কেন্দ্র। যদি কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, তবে তা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, অথবা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে যদি আপতিত হয়, প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে, আর অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যদি দর্পণে আপতিত হয়, তবে তা প্রধান ফোকাস দিয়ে যায়, অথবা প্রধান ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হয়। এটা হলো লেন্সের ক্ষেত্রে আর দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথের একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে কোনো আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর, দেখো বক্রতার কেন্দ্র বরাবর অথবা বক্রতার কেন্দ্র অভিমুখে দর্পণে আপতিত হয়, এটার নাম বক্রতার কেন্দ্র অভিমুখে। এই বক্রতার কেন্দ্র অভিমুখে, আর এটা হলো বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে যদি আপতিত হয়, তাহলে তা ওই পথেই প্রতিফলিত হয়। কোনো আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, তবে তা ওই পথেই প্রতিফলিত হয়। এটা হলো দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা বলা হচ্ছে কোনো আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয়, কোনো আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয়, অথবা কোনো আলোকরশ্মি যদি প্রধান ফোকাস অভিমুখে দর্পণে আপতিত হয়। প্রধান ফোকাস অভিমুখে মানে বাড়াই দিলে প্রধান ফোকাস দিয়ে যাবে, কিন্তু প্রকৃতভাবে যায় না। তাহলে প্রধান ফোকাস দিয়ে যদি দর্পণে আপতিত হয়, তবে তা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়, অথবা প্রধান ফোকাস অভিমুখে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। এটা হলো দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথের 3টা নিয়ম।
আবার বলি, প্রথম নিয়মটা হচ্ছে কি, কোনো আলোকরশ্মি যদি প্রধানকের সমান্তরালে দর্পণে আপতিত হয় তবে তা প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয় অথবা প্রধান প্রকাশ থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। আর এটা হলো, কোনো আলোকরশ্মি যদি প্রধান প্রকাশ দিয়ে দর্পণে আপতিত হয় অথবা প্রধান প্রকাশ অভিমুখে দর্পণে আপতিত হয় তবে তা প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হয়, প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হয়। আর এটা হচ্ছে, কোনো আলোকরশ্মি যদি বক্রতার ক্ষেত্রে বরাবর দর্পণে আপতিত হয় তবে তা ওই পথেই প্রতিফলিত হয়। এটা হলো দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথের নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, বলা আছে যে রশ্মি চিত্র অঙ্কন করে প্রমাণ করো পিসি ইকুয়াল 60 সেন্টিমিটার। পিসি ইকুয়াল 60 সেন্টিমিটার, এটা রশ্মি চিত্র অঙ্কন করে প্রমাণ করবো। এই প্রমাণটা একটু খেয়াল করো। আমরা এম এম ড্যাশ একটি অবতল দর্পণ বললাম। দেখো এম এম ড্যাশ, এটা হলো একটা অবতল দর্পণ। এম এম ড্যাশ অবতল দর্পণ। পি হলো মেরুবিন্দু, পি হলো মেরুবিন্দু, আর সি হলো বক্রতার কেন্দ্র, আর এক্স ওয়াই হলো প্রধান অক্ষ, এক্স ওয়াই হলো প্রধান অক্ষ। ঠিক আছে, এই মনে করলাম প্রধান অক্ষের সমান্তরাল এ এম আলোকরশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হইল তবে তার প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয়, প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয়। আবার বলি, মনে করলাম এম এম ড্যাশ একটি অবতল দর্পণ, পি ওয়াই মেরুবিন্দু, সি বক্রতার কেন্দ্র, এক্স ওয়াই প্রধান অক্ষ, এফ প্রধান প্রকাশ। আর কোনো আলোকরশ্মি এ এম প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয়। এখন এই সি কমা এম যোগ করি, সি কমা এম যোগ করি, সি কমা এম যোগ করি, তাহলে সি এম দর্পণের উপরে লম্ব, সি এম দর্পণের উপরে লম্ব, দর্পণের উপর লম্ব। আবার বলি, শুরুটা লিখবো আমরা এভাবে, এম পি এম ড্যাশ একটি অবতল দর্পণ, পি ওয়াই মেরুবিন্দু, সি বক্রতার কেন্দ্র, এক্স ওয়াই প্রধান অক্ষ, এফ প্রধান প্রকাশ। ধরি প্রধান অক্ষের সমান্তরালে এম আলোকরশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয়। এই সি কমা এম যোগ করি, উহা দর্পণের উপরে গিয়া লম্ব হয়। সি এমটা দর্পণের উপরে লম্ব। কেন লম্ব হয়? এটা হলো সমতল দর্পণের ধারণা অনুসারে লম্ব হয়। এটা হলো, আমরা এটা জানি যে সমতল দর্পণে আলো লম্বভাবে আপতিত হলে ওই পথে প্রতিফলিত হয়। আর গোলীয় দর্পণের ক্ষেত্রে কি হয়, বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে ওই পথেই প্রতিফলিত হয়। তাহলে সমতল দর্পণের সঙ্গে তুলনা করলে এই 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 রেখাটা কি হচ্ছে, দর্পণের উপরে লম্ব হচ্ছে। বুঝা গেছে কি? তাহলে সি কমা এম যোগ করে উহা দর্পণের উপরে লম্ব। এখন দেখো, এই সি এম যদি লম্ব হয় তাহলে এম আপতিত রশ্মি, তাহলে এম সি এটা কি বলবো আমরা, আপাতন কোণ। আর সি এম লম্ব যদি হয়, এম এফ হলো প্রতিফলিত রশ্মি, তাহলে সি এম এফ এই কোণটাকে কি বলবো আমরা, প্রতিফলন কোণ। তাহলে এ এম সি ইকুয়াল আপাতন কোণ, তাহলে কোণ এ এম সি ইকুয়াল আপাতন কোণ, এ এম সি ইকুয়াল আপাতন কোণ। আর কোণ সি এম এফ ইকুয়াল প্রতিফলন কোণ, কোণ সি এম এফ এটাই হলো প্রতিফলন কোণ, সি এম এফ ইকুয়াল প্রতিফলন কোণ। তাহলে আলোর প্রতিফলনের সূত্র অনুসারে কি পাই, এ এম সি ইকুয়াল এ এম সি, এটাই হলো সি এম এফ, সি এম এফ। কি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি মনে হয় নাকি? বুঝি নাই? এই পর্যন্ত আমরা মনে হয় বুঝতে পারছি। তো আরেকবার বলি, এ প্রধান অক্ষের সমান্তরাল এ এম আলোকরশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয়। সি কমা এম যোগ করি, উহা দর্পণের উপর লম্ব হয়। তাহলে কোণ এ এম সি ইকুয়াল আপাতন কোণ, আর কোণ সি এম এফ ইকুয়াল হলো প্রতিফলন কোণ। আমরা জানি আলোর প্রতিফলনের সূত্র আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এই জন্য এ এম সি ইকুয়াল সি এম এফ। এখন দেখো, আমরা বলছি প্রধান অক্ষের সমান্তরাল এ এম আলোকরশ্মি, তাহলে এ এমটা এক্স ওয়াই এর সমান্তরাল, তার মানে আমি বলতে পারি পিসি এর সমান্তরাল, আর সি এমটা হলো তাদের ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, একান্তর কোণ হবে। তাহলে এ এম সমান্তরাল পিসি, এ এম সমান্তরাল পিসি এবং এ এম সমান্তরাল পিসি এবং সি এম ছেদক, সি এম ছেদক। তাহলে আমরা বলতে পারি কোণ এ এম সি, কোণ এ এম সি ইকুয়াল কোণ এম সি এফ, এম সি এফ এটা কি একান্তর কোণ। আগে আমরা পাইছি এ এম সি ইকুয়াল সি এম এফ, আগে আমরা পাইছি এ এম সি ইকুয়াল সি এম এফ। এই কারণে এ এম সির জায়গায় আমরা বসাই দিতে পারবো কোনটা, সি এম এফ। এই সি এম এফ ইকুয়াল হলো কোণ এম সি এফ, এটা হলো এক দ্বারা, এক দ্বারা। আরেকবার বলি, দেখো এম পি এম ড্যাশ অবতল দর্পণ, পি মেরুবিন্দু, সি বক্রতার কেন্দ্র, এক্স ওয়াই প্রধান অক্ষ, এফ প্রধান প্রকাশ। ধরি প্রধান অক্ষের সমান্তরাল এ এম আলোকরশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয়। তারপরে সি কমা এম যোগ করি, উহা দর্পণের উপর লম্ব। তাহলে কোণ এ এম সি আপাতন কোণ আর কোণ সি এম এফ প্রতিফলন কোণ। আলোর প্রতিফলনের সূত্র অনুসারে এ এম সি ইকুয়াল হলো সি এম এফ। এখন এ এম এক্স ওয়াই এর সমান্তরাল,
তাহলে এম পিসি এর সমান্তরাল বলা যায়, এই জন্য এম সমান্তরাল পিসি আর সিএম হলো ছেদক। তাহলে একান্তর কোণ দেখো এএমসি ইকুয়াল এমসি এফ, এএমসি ইকুয়াল এমসি এফ। আগে আমরা দেখছি কি এএমসি সমান সিএমএফ, এই জন্য সিএমএফ সমান এমসিএফ। এখন সিএমএফ আর এমসিএফ খেয়াল করো, সিএমএফ এই কোণটা আর এমসিএফ হলো এই কোণটা। এই কোণটা হলো একটা ত্রিভুজের দুইটা কোণ, ঠিক আছে? ত্রিভুজ সিএমএফ এর কোণ সিএমএফ সমান কোণ এমসিএফ। ত্রিভুজ সিএমএফ এর কোণ সিএমএফ সমান হলো কোণ এমসিএফ, সিএমএফ সমান কোণ এমসিএফ। এই কারণে আমরা কি বলতে পারি, একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান হয়। একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান হয়। একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান হয়। এই কারণে আমরা কি বলতে পারি, সিএমএফ সমান যদি এমসিএফ হয় তাহলে এই সিএমএফ এর বিপরীত বাহু হলো কোনটা, সিএফ, আর এমসিএফ এর বিপরীত বাহু কোনটা, এমএফ। তাহলে সিএফ সমান হবে এমএফ, সিএফ সমান এমএফ। ঠিক আছে, আমার মনে হয় বুঝতে পারছি নাকি? আরেকবার বলি, এম পি এম ড্যাশ অবদান দর্পণ, পি মেরুবিন্দু, সি বক্রতা কেন্দ্র, এক্স ওয়াই প্রধান অক্ষ, এফ প্রধান প্রকাশ। প্রধান অক্ষের সমান্তরাল এ এম আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয় প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয়। আর সি কমা এম যোগ করি, উহা দর্পণের উপরে লম্ব হয়। তাহলে দেখো এএমসি আপতন কোণ, সিএমএফ প্রতিফলন কোণ। আলোর প্রতিফলন সূত্র অনুসারে এএমসি ইকুয়াল সিএমএফ। এখন এএম সমান্তরাল পিসি আর হলো সিএম তাদের ছেদক, এই জন্য এএমসি ইকুয়াল কি হবে, সিএমএফ। এটা হলো কি একান্তর কোণ। আগে আমরা দেখছি এএমসি সমান সিএমএফ, এই জন্য সিএমএফ সমান হলো এমসিএফ। এখন সিএমএফ আর এমসিএফ হলো ত্রিভুজ সিএমএফ এর দুইটা কোণ। তাহলে ত্রিভুজ সিএমএফ এর কোণ সিএমএফ সমান কোণ এমসিএফ, এই জন্য এই কোণের বিপরীত বাহু সিএফ আর এই কোণের বিপরীত বাহু এমএফ, এই দুটা সমান। এখন খেয়াল করো, এই এম আর পি যদি খুব কাছাকাছি হয় তাহলে এম আর পি যদি খুব কাছাকাছি হয় তাহলে পিএফ সমান এমএফ হয়। এম এবং পি খুব কাছাকাছি হলে, এম এবং পি খুব কাছাকাছি হলে, এম এবং পি খুব কাছাকাছি হলে, খুব কাছাকাছি হলে আমরা বলতে পারবো পিএফ সমান এমএফ, পিএফ সমান এমএফ। আর আগে দেখছি আমরা কি দেখো, পিএফ সমান, আর আগে দেখছি এমএফ সমান সিএফ। তাহলে এই এমএফ এর জায়গায় কি বসে দিতে পারবো, সিএফ বসে দিতে পারবো। অতএব পি এমএফ সমান সিএফ, অতএব পি ভুল লিখছি, এই কোণটা আর এই কোণের সমান, এই কোণের বিপরীত বাহু সিএফ, সিএফ সিএফ সমান হলো এই কোণের বিপরীত বাহু এমএফ, সিএফ সমান এমএফ। কিন্তু আগে আমরা দেখছি কি সিএফ সমান এমএফ, এই জন্য এমএফ এর জায়গায় আমরা সিএফ এমএফ এর জায়গায় সরি এখানে আগে আমরা কি দেখছি দেখো, আগে আমরা দেখছি সিএফ সমান এমএফ, এই সিএফ সমান এমএফ। এখন পি আর এম যদি খুব কাছাকাছি হয় তাহলে এই পিএফ সমান হয় এমএফ, পিএফ সমান এমএফ, পিএফ সমান এমএফ, পিএফ সমান এমএফ। অতএব পিএফ সমান কি হবে, এই এমএফ এর জায়গায় আমরা কি লিখতে পারি, সিএফ, এমএফ সমান হলো সিএফ। দেখো এমএফ সমান পিএফ সমান সিএফ, পিএফ সমান সিএফ। আর পিএফ সমান যদি সিএফ হয় তাহলে এফটা হবে পিসি এর মধ্যবিন্দু, এফটা হবে পিসি এর মধ্যবিন্দু। অতএব এফ কমা পিসি এর মধ্যবিন্দু, পিসি এর মধ্যবিন্দু। আর এফ যদি পিসি এর মধ্যবিন্দু হয় তাহলে আমি বলতে পারবো পিএফ ইকুয়াল হাফ পিসি, পিএফ ইকুয়াল হাফ পিসি। এখন প্রশ্নে বলা আছে পিএফ 30 সেন্টিমিটার হলে, পিএফ 30 সেন্টিমিটার হলে পিসি কত সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি পিএফ এইখান থেকে পিএফ ইকুয়াল 30 সেন্টিমিটার হলে, 30 সেন্টিমিটার হলে 30 সেন্টিমিটার হলে আমরা বলতে পারি 30 সেন্টিমিটার ইকুয়াল হাফ পিসি, হাফ পিসি। তাহলে উভয় পাশে 2 দ্বারা গুণ করলে পিসি ইকুয়াল 60 সেন্টিমিটার, পিসি ইকুয়াল 60 সেন্টিমিটার। এটা হলো রশ্মি চিত্র অঙ্কন করে পিসি এর দৈর্ঘ্য নির্ণয়, অথবা পি থেকে সি এর দূরত্ব নির্ণয়, অথবা বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। ঠিক আছে, তাহলে আরেকবার বলবো, এমপি এম ডট অবদান দর্পণ, পি মেরুবিন্দু, সি বক্রতা কেন্দ্র, এক্স ওয়াই প্রধান অক্ষ, এফ প্রধান প্রকাশ। প্রধান অক্ষের সমান্তরাল এ এম আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয় প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয়। সি কমা এম যোগ করি উহা দর্পণের উপর লম্ব হয়। তাহলে কোন এএমসি আপতন কোণ, কোন সিএমএফ প্রতিফলন কোণ। তাহলে এএমসি ইকুয়াল হলো সিএমএফ। এখন দেখো এএম সমান্তরাল হলো পিসি আর হলো সিএম তাদের ছেদক, এই জন্য এএমসি ইকুয়াল হলো এমসিএফ, যেহেতু একান্তর কোণ। অতএব এমসিএফ সমান হলো সিএমএফ। এখন ত্রিভুজ সিএমএফ এর সিএমএফ সমান হলো এমসিএফ, এই জন্য এমএফ সমান সিএফ। আর পি আর এম যদি খুব কাছাকাছি হয় তাহলে পিএফ সমান হয় এমএফ, তাহলে লিখতে পারবো পিএফ সমান সিএফ। অতএব এফ পিসি এর মধ্যবিন্দু, আর এফ যদি পিসি এর মধ্যবিন্দু হয় বলতে পারবো পিএফ সমান হাফ পিসি।
তাহলে পিএফ যদি 30 সেন্টিমিটার হয় তাহলে 30 সেন্টিমিটার ইকুয়াল হাফ পিসি, পিসি ইকুয়াল 60 সেন্টিমিটার। তাহলে পি থেকে সি এর দূরত্ব অর্থাৎ বক্রটার ব্যাসার্ধ এখানে 60 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আসি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে পড়তে গেলে আমাদের এই সূত্রটা একটু জানতে হবে। 1/u এই সূত্রটা খেয়াল করো, এই সূত্রটা একটু খেয়াল করো। 1/u 1/v ইকুয়াল হয় 1/f অথবা বলা হয় 2/r, f ইকুয়াল r/2 2/r। এখানে ইউটাকে কি বলা হয়? বস্তুর দূরত্ব। ইউটাকে বলা হয় বস্তুর দূরত্ব, আর ভিটাকে বলা হয় বিম্বের দূরত্ব। ভিটাকে বলা হয় বিম্বের দূরত্ব, ভিটাকে বলা হয় বিম্বের দূরত্ব, আর এফটাকে বলা হয় কি? ফোকাস দূরত্ব। এফটাকে বলা হয় ফোকাস দূরত্ব, এফটাকে বলি আমরা ফোকাস দূরত্ব। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে বাস্তব বিন্দুর দূরত্ব ধনাত্মক হয়, বাস্তব বিন্দুর দূরত্ব ধনাত্মক হয়, অবাস্তব বিন্দুর দূরত্ব ঋণাত্মক। মানে বাস্তব বিম্বের জন্য ভিটা হয় ধনাত্মক, বাস্তব বিম্বের জন্য এই ভিটা হয় ধনাত্মক, আর অবাস্তব বিম্বের জন্য ভিটা হয় ঋণাত্মক। অবাস্তব বিম্বের জন্য ভিটা হয় ঋণাত্মক। ঠিক আছে, একটু জানবো, অন্যান্য অঙ্কে গিয়ে কাজে লাগবে হয়তো। তাহলে 1/u 1/v ইকুয়াল 1/f। ইউটা হলো বস্তুর দূরত্ব, ভিটা হলো বিম্বের দূরত্ব, আর এফটা হলো কি? ফোকাস দূরত্ব। এখন এই আমি যে অঙ্কটা লিখছি যে বস্তুটিকে অসীমে রাখা হলে প্রধান ফোকাসে এবং প্রধান ফোকাসে রাখা হলে অসীমে বিম্ব গঠিত হয়। এই অসীমে এই খেয়াল করো n/0 উপরে যাই থাক নিচে 0, এটার নাম হলো অসীম। এটার নাম কি বলা হয়? অসীম বা অসংজ্ঞায়িত। আর উপরে যাই থাক নিচে অসীম, এটার নাম হলো 0। ঠিক আছে, অসীম ইকুয়াল 0 লেখা যায়, n/0 ইকুয়াল অসীম লেখা যায়। এটা কেন লেখা যায় কারণটা একটু খেয়াল করো, একটু খেয়াল করলে বুঝতে পারবো। এটা আমরা গণিতের বিষয়, তারপরে একটু ধারণা দেই। সেটা হচ্ছে দেখো আমরা 6/2 এটা সমান আমরা কত লিখি? এটা সমান 3 লিখি। কেন 3 লিখি? এই 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়, এই জন্য এইখানে আমরা 3 লিখি। তারপরে দেখো 9/3 এই 3 সঙ্গে 3 গুণ করলে 9 হয়, এই জন্য আমরা 3 লিখি। তাহলে দেখো এখানে 12/4, এখানে 12 মনে করো 6, তাহলে এখানে কি লিখবো? 6 এর সঙ্গে যা গুণ করলে 12 হবে, এখানে তাই লিখবো না আমরা। 6 এর সঙ্গে যা গুণ করলে 12 হবে, এখানে আমরা তাই লিখবো। কি বুঝতে পারছি কি সেটা? এখন দেখো তাহলে এই 0/n, 0/n, 0/n এটা কি হবে? তার মানে n এর সঙ্গে যা গুণ করলে 0 হবে, আমরা তাকে লিখবো। n এর সঙ্গে যা গুণ করলে 0 হবে, আমরা তাকে লিখবো। এই জন্য এই n এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, এই জন্য 0/n ইকুয়াল 0 হয়। এখন আমি যদি বলি n/0, এই 0-র সঙ্গে কাকে গুণ করলে n হবে? 0-র সঙ্গে কাকে গুণ করলে n হবে? এইরকম কোনো সংখ্যা পাওয়া যায় না 0-র সঙ্গে, কারণ 0-র সঙ্গে আমি যাই গুণ করি সমান 0 হয়, 0-র সঙ্গে যাই গুণ করি সমান 0 হয়। তাহলে আবার ওই কথাটা 6/2 ইকুয়াল 3 কেন লিখলাম? এই 2-র সঙ্গে 3 গুণ করলে 6 হয়, এই জন্য এখানে 3 লিখলাম। 3-র সঙ্গে 3 গুণ করলে 9 হয়, এই জন্য 9/3 কে 3 লিখলাম। 6-এর সঙ্গে 2 গুণ করলে 12 হয়, এই জন্য 12/6 ইকুয়াল 2 লিখলাম। তাহলে 0/n সমান 0, এই n এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, এই জন্য 0/n সমান আমি 0 লিখলাম। আবার দেখো এখন 0-র সঙ্গে কত গুণ করলে n হবে? এই 0-র সঙ্গে কত গুণ করলে n হবে? এইরকম সংখ্যা বাস্তবে পাওয়া সম্ভব নয়, এই জন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। মানে 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলে n হয় না, 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলে n হয় না, এই জন্য এটাকে বলি আমরা অসংজ্ঞায়িত। আর এই অসংজ্ঞায়িতটাকে বলা হয় তোমার অসীম বা ইনফিনিটিভ। ঠিক আছে, অসীম বা ইনফিনিটিভ। ঠিক একইভাবে দেখো আমরা যদি নিচে ইনফিনিটিভ বলি, নিচে ইনফিনিটিভ বলি, উপরে n বলি, তাহলে দেখো এই ইনফিনিটিভের সঙ্গে উপরে 0 বলি, উপরে 0 বলি, এই ইনফিনিটিভের সঙ্গে কত গুণ করলে এই 0 হবে? ইনফিনিটিভের সঙ্গে কত গুণ করলে 0 হবে? তাহলে আমরা এখানে দেখো 0 আর ইনফিনিটিভ গুণ করলে 0 হয়, এই জন্য 0 গুণ ইনফিনিটিভ সমান হলো 0। এখন n/ইনফিনিটিভ এটা ইকুয়াল কত হবে? এই ইনফিনিটিভের সঙ্গে কোনো কিছু গুণ করলে আমার n হয় না, ইনফিনিটির সঙ্গে কোনো কিছু গুণ করলে n হয় না। ও এটা আবার এটা দিয়ে আসি, তাহলে n/0 যদি ইনফিনিটিভ হয়, তাহলে এটাকে যদি আমরা কোণাকুণি পরিবর্তন করি, একান্তরকরণ করি, এই নিচে একটা 1 আছে, ঠিক আছে, তাহলে এই ইনফিনিটিভটা নিচে নিয়ে আসলাম, ইনফিনিটিভ নিচে নিয়ে আসলাম, তাহলে আমরা নিয়ে আসবো n/ইনফিনিটিভ, এটাই হলো 0। এই ইনফিনিটিভটা নিচে নিয়ে আসলাম, তাহলে কি আর হবে? তো n/ইনফিনিটিভ,
আর এই জিরোটাকে আমি উপরে নিয়ে গেলাম 0/1। তাহলে দেখো এখানে বজ্রগুণ করলে যা হয় এখানে বজ্রগুণ করলে তাই হয়। তাহলে এখানে n গুণন 1 সমান 0 গুণন ইনফিনিটিভ, তাহলে n ইকুয়াল কি হয় 0। তাহলে আমরা কি বলতে পারি n/0 ইকুয়াল n/0 ইকুয়াল ইনফিনিটিভ, আর n/ইনফিনিটিভ ইকুয়াল হলো 0, n/ইনফিনিটিভ ইকুয়াল 0। তাহলে আবার এই কথাটা এক কথায় আমরা বলতে পারি যে উপরে যাই থাক নিচে 0, উপরে যাই থাক নিচে 0, এটার নাম হলো অসংজ্ঞায়িত অথবা ইনফিনিটিভ। আবার উপরে যাই থাক নিচে ইনফিনিটিভ, এটা হলো তোমার হলো 0। এখন আমরা গ নাম্বার প্রশ্নে আসি। গ নাম্বার প্রশ্নে বলা আছে কি, ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে, বস্তুটিকে অসীমে রাখা হলে প্রধান ফোকাসে বিম্ব গঠিত হয়, আর যদি প্রধান ফোকাসে রাখি তাহলে অসীমে বিম্ব গঠিত হয়। তাহলে অসীমে বিম্ব গঠিত হয় মানে বিম্বের দূরত্ব অসীম। প্রধান ফোকাসে বিম্ব গঠিত হয় তার মানে বিম্বের দূরত্ব সমান হয় ফোকাস দূরত্ব। যদি আমরা বলি, একটু খেয়াল করো, যদি আমি বলি এটা প্রধান ফোকাস, এটা প্রধান ফোকাস, আর বিম্ব যদি এখানেই গঠিত হয়, এই যদি এফ আর হলো বিম্বের দূরত্ব এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো বিম্ব গঠিত হয় প্রধান ফোকাসে। এফ সমান ভি হলে আমরা বলতে পারবো, বলা যায় বিম্ব গঠিত হয় প্রধান ফোকাসে, বিম্ব গঠিত হয় প্রধান ফোকাসে। যদি ভি সমান এফ হয় তার মানে বিম্বের দূরত্ব আর ফোকাস দূরত্ব যদি সমান হয় তাহলে বলা যায় বিম্ব গঠিত হয় প্রধান ফোকাসে। আবার দেখো খেয়াল করো, এই ভি যদি অসংজ্ঞায়িত হয় তাহলে আমি বলতে পারবো বিম্ব গঠিত হয় অসীমে, বিম্ব গঠিত হয় অসীমে। তাহলে আবার বলি বিম্ব প্রধান ফোকাসে গঠিত হয়, এটা প্রমাণের জন্য আমাকে দেখাইতে হবে বিম্বের দূরত্ব সমান ফোকাস দূরত্ব, ঠিক আছে। আর বিম্ব অসীমে গঠিত হয় এটা প্রমাণের জন্য আমাকে দেখাইতে হবে ভিটা হলো অসীম, মানে বিম্বের দূরত্বটা অসীম। এখন এখানে বলা আছে, দেখো চিত্রে বলা আছে ফোকাস দূরত্ব বলা আছে 30 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব চিত্র অনুসারে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল হলো 30 সেন্টিমিটার। এন্ড বস্তু দূরত্ব ইকুয়াল ইউ, আর বিম্বের দূরত্ব ইকুয়াল হলো ভি, বিম্বের দূরত্ব ইকুয়াল হলো ভি। এখন দেখো আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। এখন বলা আছে যদি প্রধান ফোকাসে বস্তু রাখি অসীমে বিম্ব গঠিত হয়। প্রধান ফোকাসে বস্তু রাখা মানে কি, বস্তুর দূরত্ব আর ফোকাস দূরত্ব সমান। প্রধান ফোকাসে বস্তু রাখা মানে ফোকাস দূরত্ব আর বস্তুর দূরত্ব সমান। তাহলে দেখো বস্তু প্রধান ফোকাসে রাখা হলে এই বস্তুর দূরত্ব ইকুয়াল হবে ফোকাস দূরত্ব। যদি বস্তু আমরা প্রধান ফোকাসে রাখি তাহলে বস্তুর দূরত্ব মানে মেরু থেকে বস্তুর দূরত্ব, ঠিক আছে। তাহলে মেরু থেকে প্রধান ফোকাসের দূরত্ব মানে ফোকাস দূরত্ব, আর প্রধান ফোকাসে যদি বস্তু রাখি তাহলে মেরু থেকে বস্তুর দূরত্ব মানেই হবে ফোকাস দূরত্ব। তাহলে ইউ ইকুয়াল এফ ইকুয়াল হলো 30 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমরা এই ভি কত এটা বের করবো, ঠিক আছে। তাহলে এটা যদি এক বলি তাহলে আমরা বলবো যে অতএব এক হতে 1/u হলো 30 সেন্টিমিটার, 1/v ইকুয়াল 1/f ইকুয়াল 30 সেন্টিমিটার। তাহলে 1/v ইকুয়াল 1/30 মাইনাস 1/30, তাহলে 1/v ইকুয়াল এটা হলো কত 1 - 1 0/30। আমরা কার মান বের করবো, ভি এর মান বের করবো। ভি এর মান বের করার জন্য দেখো ভি গুণন 0 ইকুয়াল হলো 30, তাহলে ভি ইকুয়াল কত হয় 30/0। আমি একটু আগে বললাম নিচে 0 হলে কি হয় অসংজ্ঞায়িত বা অসীম হয়, নিচে 0 হলে কি হয় অসংজ্ঞায়িত বা অসীম হয়। এই জন্য আমরা বলতে পারি যাতে ভি ইকুয়াল অসংজ্ঞায়িত। তার মানে আমরা বলতে পারি যে প্রধান ফোকাসে যদি বস্তু রাখি তার মানে বস্তুর দূরত্ব যদি ফোকাস দূরত্বের সমান হয়, তাহলে বিম্ব গঠিত হয় অসীমে। অতএব প্রধান ফোকাসে বস্তু রাখা হলে বিম্ব অসীমে গঠিত হয়, প্রধান ফোকাসে বস্তু রাখা হলে বিম্ব গঠিত হয় অসীমে। এখন আরেকটা দেখাবো যে অসীমে বস্তু রাখা হলে বিম্ব গঠিত হয় প্রধান ফোকাসে। আবার অসীমে বস্তু রাখা হলে
ইউ ইকুয়াল হয় অসীম, ঠিক আছে, ইউ ইকুয়াল অসীম, অসীমে যদি বস্তু রেখে তাহলে ইউ ইকুয়াল অসীম। অতএব এক হতে 1 বাই অসীম প্লাস 1/v ইকুয়াল 1/fটা কত বলা আছে 30। এখন এইখান থেকে আমরা দেখো ভি এর মান বের করবো। এইখান থেকে যদি ভি এর মান বের করতে চাই 1 অসীম হলে 0, একটু আগে বললাম উপরে যাই থাকুক নিচে অসীম হলে মান হয় 0, আর প্লাস 1/v এটাই গেল হচ্ছে 1/30। তাহলে দেখো 1/v, তাহলে 1/v এটা হলো 1/30, তাহলে ভি ইকুয়াল কত 30। আর এই 30 সেন্টিমিটারটা কত, 30 সেন্টিমিটার এফ এর সমান, 30 সেন্টিমিটার কার সমান, এফ এর সমান। এই জন্য আমরা বলতে পারি যে যদি অসীমে বস্তু রাখি, মানে ইউটা যদি অসীম হয় তাহলে ভিটা এফ এর সমান হয়, মানে প্রধান ফোকাসে বিম্ব গঠিত হয়। অতএব অসীমে বস্তু রাখা হলে, অসীমে বস্তু রাখা হলে বিম্ব প্রধান ফোকাসে গঠিত হয়, বিম্ব প্রধান ফোকাসে গঠিত হয়। তাহলে কি দাঁড়াইলো শব্দটা, যে বাক্যটা কি দাঁড়াইলো, যে অসীমে বস্তু রাখা হলে প্রধান ফোকাসে বিম্ব গঠিত হয় এবং প্রধান ফোকাসে বস্তু রাখা হলে অসীমে বিম্ব গঠিত হয়। তাহলে আমরা দেখলাম যে ফোকাস দ্রুত আর বক্রতার ভাষার মধ্যে সম্পর্ক কীভাবে স্থাপন করা হয়, আর হলো একটা গাণিতিক সমস্যা দেখলাম। এইভাবে অনেক গাণিতিক সমস্যা তোমার বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করবা, তোমাদের খুব কাজে লাগবে। আজকে এ পর্যন্ত, আগামী দিন আবারও নতুন কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।